আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ। আম্মা বাদ। সম্মানিত দ্বীনী ভাই বন্ধুগণ, আমরা যারা আমাদের সন্তানদেরকে মাদ্রাসায় পড়ানোর নিয়ত করেছি, বিশেষ করে হিফজ পড়ানোর ইচ্ছা করেছি, হাফেজ বানাতে চাচ্ছি, সেই সকল অভিভাবক, মা বোন, ভাই বোন যারা আছেন, আপনাদের জ্ঞাতার্থে আজকে সামান্য কিছু আলোচনা করব। আপনারা সকলেই আমার ভিডিওর শিরোনামটি দেখেছেন যে হাফেজ বনাম অটো হাফেজ। লেখাটি যদিও একটু হাস্যকর মনে হতে পারে, কিন্তু লেখাটার বাস্তবতা আমি আপনাদের সম্মুখে তুলে ধরার চেষ্টা করব। সম্মানিত সুধী, আমরা জানি যে হাফেজ তাকেই বলা হয় যিনি পবিত্র কোরআনুল কারীমের সকল আয়াতগুলো, সমস্ত সূরাগুলো, সকল পারাগুলো সুন্দরভাবে মুখস্থ করেছেন। আমরা প্রাথমিক পর্যায়ে তাদেরকে হাফেজ বলে থাকি। সম্মানিত সুধী, একটা হচ্ছে হাফেজ, আরেকটি হচ্ছে অটো হাফেজ। হাফেজ এটার শাব্দিক অর্থ যদি আমরা আলোচনা করি তাহলে অন্যরকম আলোচনা হবে, আলোচনাটা দীর্ঘায়িত হবে, আলোচনা বেশি করা যাবে না। স্বল্প পরিসরে যতটুকু সম্ভব ততটুকু আমরা আলোচনা করব। একজন সঠিক হাফেজ কে, কোন ব্যক্তিকে আমরা একজন আসল খাঁটি হাফেজ বলতে পারি? স্বাভাবিক পর্যায়ে আমরা যেটা বুঝি সেটি হচ্ছে সূরা ফাতিহা থেকে সূরা নাস পর্যন্ত পবিত্র কোরআনুল কারীমের 30টি পারা, প্রত্যেকটা আয়াত যার সঠিকভাবে মুখস্থ আছে, আমরা তাকেই হাফেজ বলে থাকি। কিন্তু ইদানিংকালে কিছু হাফেজ বের হচ্ছে, তারা মাদ্রাসায় থাকে, খায়, মাদ্রাসার বেতন পরিশোধ করছেন এবং মাদ্রাসায় রেগুলার আসা যাওয়া আছে, সবক শোনাচ্ছেন। এরকম কিছু স্টুডেন্ট আছে যে মাদ্রাসার সাথে কন্টিনিউ থাকার পরেও তার সবক শেষ হয়ে যায়, অর্থাৎ সূরা ফাতিহা থেকে সূরা নাস পর্যন্ত সে 1 পৃষ্ঠা 2 পৃষ্ঠা করে 1 বছর 2 বছর 3 বছর এইভাবে যার যতটুকু সময় লাগে সে ততটুকু সময় নিয়ে কোরআনুল কারীমকে মুখস্থ খতম করে। এটা হচ্ছে একটা সিস্টেম। খতম করার পরে অনেক ছেলেদেরকে দেখা যায় সে দাঁড়াইয়া সঠিকভাবে, সুন্দরভাবে, নির্ভুলভাবে 2-4টা পৃষ্ঠা পড়তে পারে না, 2-1টা পারা সঠিকভাবে পড়তে পারে না। আমি তাদেরকে আসলে অটো হাফেজ বলে আখ্যায়িত করেছি, অর্থাৎ যারা শুধু হেফজ শেষ করে, অর্থাৎ 1 পৃষ্ঠা 2 পৃষ্ঠা করে বছর যায়, দিন যায়, মাস যায়, তারা সবক শেষ করে মাহফিলের সময় যখন চলে আসে, এই যে হেফজ খানার যে মাদ্রাসাগুলোর মাহফিল হয়, সেই মাহফিল যখন চলে আসে তারা 2000-5000 করে চাঁদা দেয় মাদ্রাসার মাহফিলে, এবং গার্জিয়ানরাও নতুন পোশাক পরে আসে, তার গার্জিয়ানের বাবা, ভাই, দাদা, নানা, ফুফু, খালু তারাও মাদ্রাসার সেই মাহফিলে অ্যাটেন্ড করে। সকলেই অত্যন্ত আনন্দিত থাকে এবং মাদ্রাসার মাহফিলে তাকে বড় একজন পীর সাহেব এসে, বড় একজন বক্তা এসে তার মাথায় একটা কাপড় পেঁচিয়ে দেয়, অর্থাৎ পাগড়ি পেঁচিয়ে দেয়, আর সে হাফেজ হয়ে যায়। এই ছেলেটাকে পরবর্তীতে যদি কোথাও কখনো দাঁড়িয়ে একটা পারা সঠিকভাবে পড়তে বলা হয়, অনেক ছেলে আছে যারা সঠিকভাবে একটা পারা পড়তে পারে না। আমি তাদেরকে অটো হাফেজ বলতে চেয়েছি। আর যারা হাফেজ, অর্থাৎ খাঁটি হাফেজ, তারা হেফজ শেষ করার পরে যদি শোনানোর প্রয়োজন হয়, আরও 1 বছর 2 বছর যদি কারো প্রয়োজন হয় শোনানোর পরে তারা যে কোনো সময়, অথবা সময় বেঁধে দেওয়া হলে যে তোমাকে 1 দিন পরে অথবা 2 দিন পরে আমি তোমার কাছ থেকে 10টি পারা শুনবো, অথবা 5 দিন তোমাকে সময় দিলাম, 5 দিন পরে তুমি পবিত্র কোরআন পুরোপুরি আবার আমাদেরকে দাঁড়িয়ে শুনিয়ে দেবা। এইভাবে অনেক ছেলে আছে যারা 1 দিন 2 দিন সময় নেওয়ার পরে, অর্থাৎ একটু রিভাইজ দেয়, একটু চোখটা বোলানোর পরে তারা আবার সেই পবিত্র কোরআনুল কারীমকে 30 পারা একসাথে দাঁড়িয়ে অথবা বসে এক বৈঠকে শোনানোর সক্ষমতা রাখে। তাদেরকে আমি হাফেজ বলতে চাচ্ছি, অর্থাৎ সঠিক হাফেজ। আর অটো হাফেজ কারা? যারা শুধু শেষ করে, সবকটা যেভাবে হোক শেষ করে পাগড়ি নিয়ে চলে যায়, এরপরে হয়তোবা কেউ
যে আমাদের বাংলাদেশে কওমি মাদ্রাসা আছে সেখানে ভর্তি হয়, আবার অনেক ছেলে পেলে আছে যারা আলিয়া নেসাব যেটা আছে সেখানে ভর্তি হয়ে যায়। কিন্তু ওই ছেলেটা আর কোনোদিন 2-4 পারা মুখস্থ পড়ার সাহস রাখে না, পড়তে পারে না, ইয়াদ থাকে না, তাদেরকে আমি অটো হাফেজ বলেছি। সম্মানিত বন্ধুগণ, এই অটো হাফেজটা আসলে কেন হচ্ছে সেটার প্রাথমিক একটি কারণ যদি আমি উল্লেখ করি, সেটি হচ্ছে অনেক স্টুডেন্ট থাকে যাদের মেধা কম থাকে, হেফজ শক্তি কম থাকে, মুখস্থ শক্তি কম থাকে, তারা হেফজ করতে পারে না। কিন্তু গার্জিয়ান নাসরবান্দা, গার্জিয়ান এরাদা করেছে আমার ছেলেকে আমি হাফেজ বানাবই, হোক সেটা খাঁটি হাফেজ অথবা অটো হাফেজ। এইরকম কিছু গার্জিয়ান যারা আছে যে ছেলেকে হাফেজ বানাতেই হবে, আমার ছেলে হাফেজ হতেই হবে, আমি হাফেজের বাবা হবই হব, এরকম কিছু গার্জিয়ান আছে। কিন্তু ছেলে হাফেজ হওয়ার যোগ্য না, হেফজ পড়ার যোগ্যতা রাখে না, কিন্তু এই ফ্যামিলির চাপে পড়ে তাকে হেফজখানায় থাকতে হয়। এবং এইটার পাশাপাশি কিছু উস্তাদ আছে যারা গার্জিয়ানকে সতর্ক করে না। অর্থাৎ গার্জিয়ান যখন জিজ্ঞেস করে হুজুর আমার ছেলের লেখাপড়া কেমন অথবা আমার মেয়ের লেখাপড়া কেমন, কিছু টিচার আছেন বিশেষ করে যেগুলো প্রাইভেট মাদ্রাসা আছে, তারা কি করে এই ছাত্রের সঠিক যে মেধার তথ্যটা আছে, অর্থাৎ ছেলের যে মেধাটা কম, হেফজ শক্তিটা কম, কারণ হেফজ শক্তি সবার থাকে না, সবার যোগ্যতা এক হয় না। কোনো ছেলে আছে হেফজ সে ভালো করে, আবার কোনো স্টুডেন্ট আছে সে হেফজ পারে না, কিন্তু অন্য অন্য যত পড়ালেখা আছে সেগুলো সে যথেষ্ট পরিমাণে ভালো করে। আবার কিছু কিছু আছে যে সে হেফজ করতে পারে কিন্তু আনুষঙ্গিক যেই লেখাপড়াগুলো আছে সেগুলো সেই ছেলে আদৌ কিছু বোঝে না। সেই টিচাররা কি করেন যে ছাত্রটা যাতে ছুটে না যায়, মাদ্রাসা থেকে যাতে চলে না যায়, কারণ মাদ্রাসায় ছাত্রটা থাকলেই তার লাভ, সেখান থেকে সে মাসিক কিছু অ্যামাউন্ট পায়, সেটা দিয়ে তার মাদ্রাসা চলে। তার যে মাদ্রাসার যে নির্ধারিত এরিয়া আছে, অর্থাৎ টাকার যে অ্যামাউন্ট নির্ধারিত, যে টার্গেট, যে প্রত্যেক মাসে আমার এই মাদ্রাসা থেকে আমি ফ্ল্যাট নিয়েছি, এখানে মান্থলি আমার 50-70 হাজার টাকা ভাড়া, টিচার ভাড়া সব মিলিয়ে আমার 1 লক্ষ 1.5 লক্ষ টাকা খরচ হওয়ার পরে আমাকে আরো 1 লক্ষ টাকা ব্যবসা করতে হবে, এরকম যাদের মন মানসিকতা থাকে তারা কি করে, গার্জিয়ান যখন জিজ্ঞাসা করে যে হুজুর আমার ছেলেটা কেমন, তখন ওই লেভেলের যারা প্রিন্সিপাল, যারা নামদারি, তারা বলে হ্যাঁ আপনার ছেলে অনেক ভালো পারে, আপনার ছেলে মাশাআল্লাহ অনেক সুন্দর, আপনার ছেলের পরীক্ষার রেজাল্ট ভালো। এবং অনেক জায়গায় দেখা যায় যে ছেলেদেরকে, অথচ সে কিছু পারে না, তাকে বিভিন্ন ক্রেস্ট দেওয়া হচ্ছে, বিভিন্ন প্রাইজ দিয়ে তার ফ্যামিলিকে এইভাবে উদ্বুদ্ধ করা হচ্ছে তার মাদ্রাসায় থাকার জন্য, অথচ এই ছেলেটা হেফজ পড়ার আদৌ যোগ্য না। এরকম কিছু প্রতিষ্ঠান আছে, কিছু ওস্তাদ আছে, তারা এই কাজটি করে। অর্থাৎ অটো হাফেজ হওয়ার পিছনের যেই কলকাঠি আছে, এই কলকাঠি সেই সকল প্রতিষ্ঠান, সেই সকল ওস্তাদ নাড়াচাড়া করে। আরেকটা বিষয় হচ্ছে যে ওস্তাদ অনেকে বলে দেয় যে আপনার ছেলে হেফজ পড়ার যোগ্য না, আপনার ছেলে হেফজ পড়তে পারবে না। ওই ওস্তাদটা সন্তানটার ভালো দিক লক্ষ্য করে যাতে ছেলেটার সময়টা নষ্ট না হয়, সেই জন্য সে গার্জিয়ানকে যেই মূল আসল যে বিষয়টা আছে সেটা বলে দেয়। এইটা বলে দেওয়ার কারণে আবার কি হয় যে ওই গার্জিয়ানগুলো কি হয়, মন ক্ষুণ্ণ হয় যে আমার ছেলের মেধা তো ভালো, আমার ছেলে আগে যেখানে পড়ছে সেখানে বলছে ভালো, আমার ছেলে যখন প্রাইমারিতে পড়ছে অর্থাৎ কেজিতে 2-1 ক্লাস লেখাপড়া করছে সেখানে টিচারও বলেছে ভালো, তার রেজাল্ট 98-95, তার অনেক প্রাইজ আমার বাসায় আছে, তার অনেক ক্রেস্ট আছে, অনেক বই আছে, অনেক পুরস্কার আছে, অথচ এই হাফেজ সাহেব কোথা থেকে এসেছে যে সে বলতেছে যে আমার ছেলের মেধা ভালো না। তখন কি করে ওই গার্জিয়ান আবার ওই ছাত্রটাকে সেই মাদ্রাসা থেকে নিয়ে আর একটা মাদ্রাসায় ভর্তি করিয়ে দেয়। সেই মাদ্রাসায় আবার যখন সেই অসাধু কিছু হুজুর থাকে যে যেহেতু এসেছে মান্থলি যদি আমি 5,000-10,000 টাকা তার থেকে খসাতে পারি তাতে আমার সমস্যা কি, ওনার ছেলে অটো হাফেজ হোক অথবা খাঁটি হাফেজ হোক সেটা ওনার ব্যাপার। তখন সেই মাদ্রাসায় বসে আবার সেই ছেলেটা হেফজ পড়তে থাকে, সবক পড়ে কিন্তু মুখস্থ থাকে না। এই সবক পড়তে পড়তে এক সময় দেখা যায় সে সবকটা শেষ করে দেয়, পাগড়ি নিয়ে চলে আসে, কিন্তু গঞ্জে গ্রামে যখন আসে তারাবি পড়াইতে দাঁড়ায় অথবা 2-1 জায়গায় কোনো উস্তাদ তাকে যদি 2-1টা পৃষ্ঠা 2-1টা পারা পড়ার জন্য বলে, তখন এই ছেলেটা আর কোনো তেলাওয়াত করতে পারে না। এইভাবেই আসলে আমাদের
প্রতিষ্ঠান থেকে, অথবা আমাদের গার্জিয়ানদের অবহেলায়, অথবা আমাদের গার্জিয়ানদের জেদের কারণে অটো হাফেজ তৈরি হচ্ছে। সম্মানিত বন্ধুগণ, আসুন আমরা আমাদের সন্তানদের অথবা আমাদের ছাত্র যারা আছে তাদের সকলের মেধার দিকে দৃষ্টি দেই, যে আসলে এই ছেলেটা হেফজ পড়ার উপযোগী কিনা। যদি সর্বসম্মতিক্রমে, অর্থাৎ অনেক ওস্তাদ বলে যে না আসলে একে দিয়া হেফজ হবে না, অথবা হলেও সে মুখস্থ রাখতে পারবে না, তখন আমরা যারা গার্জিয়ান আছি আমাদের উচিত হবে যে সেই ছেলেটাকে হেফজ না পড়িয়ে খুব দ্রুত অন্য যেই সিলেবাসগুলো আছে সেই সিলেবাস ভিত্তিক লেখাপড়া শুরু করানো। আর আমরা যারা ওস্তাদ আছি আমাদের উচিত হবে যে কোনো সন্তানের, কোনো স্টুডেন্টের যদি হেফজ শক্তি কম থাকে সেটা তার গার্জিয়ানকে জানিয়ে দেওয়া। হতে পারে এটা জানিয়ে দেওয়ার কারণে আপনার হেফজখানা অর্ধেক খালি হয়ে যেতে পারে, কারণ এখন অধিকাংশ স্টুডেন্ট মেধা শূন্য। এ কারণে দেখা যাইতে পারে প্রাথমিক পর্যায়ে আপনার প্রতিষ্ঠানে একটা ধাক্কা আসতে পারে। এটা একান্তই আপনার নিয়তের উপরে নির্ভর করবে যে আপনি কি অটো হাফেজ তৈরি করার জন্য প্রতিষ্ঠান খুলেছেন, নাকি এখান থেকে খাঁটি হাফেজ তৈরি করবেন। সেটা যারা ওস্তাদ আছেন এটা একান্তই আপনাদের ব্যক্তিগত ইচ্ছা। সম্মানিত বন্ধুগণ, আমরা এতক্ষণ যতটুকু আলোচনা করেছি এই আলোচনার সারাংশ হচ্ছে হাফেজ এবং অটো হাফেজ। হাফেজ কিভাবে তৈরি হয়, হাফেজদের জন্য কি কি করতে হয়, সেই আলোচনাগুলো আল্লাহ তাআলা চাইলে অন্য আরেক সময় আরেকটি ভিডিওতে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। আজকে শুধু আমরা অটো হাফেজের বিষয়টা আলোচনা করেছি, কিভাবে আসলে অটো হাফেজ তৈরি হয়। আসুন আমরা সকলেই আমাদের সন্তানদেরকে, আমাদের ছাত্রদেরকে অটো হাফেজ তৈরি না করে আমরা খাঁটি হাফেজ বানানোর জন্য চেষ্টা করি। যদিও তাতে আমাদের একটু কষ্ট বেশি হবে, আল্লাহ তাআলা আমাদের সেই কষ্টটুকুই কবুল করবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে, আমাদের সন্তানদেরকে সঠিকভাবে দিনের সঠিক জ্ঞানগুলো অর্জন করার তৌফিক দান করুক। আমিন।